নির্বাহী আদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়ে গেছে সেটি কোন প্রক্রিয়ায় তুলে নেবে সরকার? সরকার একটি সূত্র বলছে এক্ষেত্রে 3টি বিকল্পের কথা ভাবছে সরকার। 3টির মধ্যে দ্বিতীয় বিকল্পের পথে হাঁটলে মার্চের শেষ দিকে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যেতে পারে। এই বিকল্পগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে আইন মন্ত্রণালয়। ভারতের বর্তমান চাওয়ার মধ্যে অন্যতম একটা ব্যাপার, সেটা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে প্রফেসর ইউনূসের সরকার, সেটা তুলে নিতে হবে। তুলে নিয়ে সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে, সেটা ভারতের অন্যতম চাওয়া এবং সম্ভবত বিএনপি সেই পথেই হাঁটছে। বিএনপিও বিশ্বাস করে গণতান্ত্রিক রাজনীতিতে কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এটা কোনো ভালো লক্ষণ নয়। বিএনপি সরকারকে সাংবিধানিকভাবে 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং যদি সেই সিদ্ধান্তটি নেওয়া হয় তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে পুনর্বাসিত করতে পারছে। আল্লাহর রাস্তায় একটু সহ্য করেন, আমি বলি আরো 2-3টা মাস সহ্য করেন। আমাদের যারা জেলখানায় আছে তাদের বেরিয়ে আসুক আস্তে আস্তে, কারণ তারা যত বেরিয়ে আসতে থাকবে আমাদের যেসব ভাই বোন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে, তারাও যখন আস্তে আস্তে নিজের জায়গায় যেতে পারবে, আমরা আমাদের সব অফিসই খুলতে পারবো, কোনো অফিস বন্দি থাকবে। পুলিশ অফিসারদেরকে যারা নির্মমভাবে রাস্তার নিরী কুত্তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু দিয়েছে, তাদেরকে আপনারা প্লিজ বিচারের মুখোমুখি করুন। এটার আসলে প্রয়োজন রয়েছে। দিন শেষে তারাও তো মানুষ, তারাও তো কারো না কারো বাপের ছেলে, তারাও তো কোনো ছেলের বাবা, তিনিও তো কোনো আপনার অভাগা মায়ের সন্তান, তাই কি নয়? কাজেই সেই দিক থেকে চিন্তা ভাবনা করে হলেও তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, আজকে 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। আর এই মাতৃভাষা দিবসেই 3টি সুখবর পেল আওয়ামী লীগ এবং জানানো যাচ্ছে যে ঈদের আগেই দেশে ফিরছে শেখ হাসিনা, এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। বিষয়টা কতটুকু সত্য জানবে আজকের এই ভিডিওতে, তাই সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সরকারের সাথে সুর মিলিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রতীক স্থগিত করে। সরকারের সূত্রগুলো বলছে এখন সরকারের মধ্যে আলোচনার বিষয় হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে সেটি কোন প্রক্রিয়া করা হবে। এখানে 3টি প্রক্রিয়া নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রথমত, যেহেতু সরকার নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সে কারণে সরকার চাইলে এই আদেশ যে কোনো সময় প্রত্যাহার করতে পারে। তবে বিএনপি নীতি নির্ধারকদের কেউ কেউ মনে করেন এই সরাসরি সরকারি আদেশে প্রত্যাহারের চেয়ে অন্য কোনো প্রক্রিয়া হলে সেটি অনেক বেশি যুক্তিসঙ্গত হবে। সেক্ষেত্রে দ্বিতীয় প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ হলেও বেশ কৌশলী। যেহেতু অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাই সন্ত্রাস দমন অধ্যাদেশটি নতুন সংসদের প্রথম কার্যদিবস শুরু হলে পরবর্তী 30 দিনের মধ্যে সংসদে পাশ হতে হবে। বিএনপির শীর্ষ নেতারা মনে করেন এই পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে। অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতায় ছিল 559 দিন। এই কয়দিনে মোট 132টি অধ্যাদেশ জারি করেছে তারা। আইন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার 2024 সালে 17টি, 2025 সালে 80টি এবং 2026 সালে 17 ফেব্রুয়ারি আগ পর্যন্ত 35টি অধ্যাদেশ জারি করে। এইসব অধ্যাদেশকে সংবিধান অনুযায়ী আইনে পরিণত করতে হলে বর্তমান সরকারকে দিনে গড়ে 4.5টি করে অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে হবে, যেটি কোনোভাবেই বাস্তব ভিত্তিক নয়। সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে অধ্যাদেশ জারি হওয়ার পর সংসদের প্রথম বৈঠকে এসব অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। রাষ্ট্রপতি জারি করা এসব অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার 30 দিনের মধ্যে আইনে রূপান্তর করতে হবে, না হলে অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এমনিতে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সহ সব কাজের সঙ্গে বিএনপি পূর্ণ একমত ছিল না, ফলে সব অধ্যাদেশ আইনে রূপান্তর হবে কি না এ প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি নীতি নির্ধারকদের একটি অংশের মত হলো সন্ত্রাস দমন আইনের মতো কালো আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। বিএনপি এমন কালো অধ্যাদেশকে পাশ করে বিতর্কের জন্ম দিতে চায় না। জাতীয় সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে 26শে ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে। সেদিন শুরু হলে আগামী 28শে মার্চের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। এর মধ্যে যেগুলো আইনে পরিণত হবে না সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা অকার্যকর হয়ে যাবে। ফলে সন্ত্রাস দমন অধ্যাদেশটি যদি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় তখন এমনিতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটি অকার্যকর হয়ে যাবে। তাছাড়া কোনো অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রয়োজন হলে তার খসড়া মন্ত্রিসভায় ওঠাতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার হরে দরে এত অধ্যাদেশ করেছে যেগুলো 1 মাসের মধ্যে ভেটিং করা প্রায় দুঃসাধ্য।
সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে তৃতীয় প্রক্রিয়াটি হলো উচ্চ আদালতের রায়। যদি কেউ অন্তর্বর্তী সরকার আদেশকে চ্যালেঞ্জ করে রিট করে, সেক্ষেত্রে আদালতের রায়ের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এক্ষেত্রে আদালত যদি সিদ্ধান্তটি সরকারের উপর ছেড়ে দেয়, তাহলে সরকারের জন্য আবারও বিষয়টি নতুন করে জটিলতা তৈরি করতে পারে। এদিকে আওয়ামী লীগের মাঠে অবস্থান এবং দলটি নিষেধাজ্ঞা তুলে নিলে কেমন প্রভাব হতে পারে তা জানাতে সরকার উচ্চ পর্যায় থেকে দুটি গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রকাশ্য সমঝোতা না থাকলেও আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি নীরব সমীকরণের আভাস মিলছে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও জাতীয় রাজনীতির পরবর্তী পদক্ষেপের উপর। তবে এটি নিশ্চিত হওয়া গেছে, স্থানীয় সরকার নির্বাচনের আগেই বিএনপি এ বিষয়ে সিদ্ধান্ত সেরে ফেলতে চায়। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের সংশোধনী যে বিষয়টি, সেটির বৈধতা এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিএনপি সরকারকে সাংবিধানিকভাবে 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং যদি সেই সিদ্ধান্তটি নেওয়া হয় তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে পুনর্বাসিত হতে পারছে। এখন সজীবদের জয় বললে কি তারেক রহমান বা আমাদের প্রধানমন্ত্রী সেই বিষয়টি শুনবেন? বিএনপি সেই সিদ্ধান্ত গ্রহণ করবে? আর যদি এই অধ্যাদেশটি বাতিল হয়, সেটি কিভাবে বাতিল হবে, কোন প্রক্রিয়া বাতিল হবে, সেই প্রশ্নগুলো নিশ্চয়ই জড়িয়ে রয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার দায়িত্ব পালনের 1.5 বছরে মোট 132টি অধ্যাদেশ জারি করেছে, যার মধ্যে সংস্কার কার্যক্রমে অংশগুলো রয়েছে এবং এগুলো মূলত রাষ্ট্রপতিকে দিয়ে জারি করা হয়েছে অধ্যাদেশগুলো। এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জারি করা এসব অধ্যাদেশ আইনে পরিণত করতে গেলে কি করতে হয়? এই অধ্যাদেশগুলো জাতীয় সংসদ যেদিন থেকে বসবে বা জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশন বসার 30 দিনের মধ্যে এগুলোকে অনুমোদন দিতে হবে, আইনে রূপান্তর করতে হবে। না হলে এই অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এদিকে একথাও তো আমরা জানি যে 132টা অধ্যাদেশ জারি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়। তার প্রত্যেকটি অধ্যাদেশের সঙ্গে বিএনপি একমত ছিল না, তাদের আপত্তির মুখেও অনেক অধ্যাদেশ জারি করা হয়েছে। সেই জায়গা থেকে এটুকু তো আমরা নিশ্চিত যে এই 132টি অধ্যাদেশের সবগুলোই নিশ্চয়ই আইনে পরিণত হচ্ছে না। এক্ষেত্রে নিজেদের সংস্কার নীতি এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে যেগুলো সাংঘর্ষিক, সেগুলো অবশ্যই বাতিল করে দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হবে। এখন সংসদ অধিবেশন বসছে যতদূর জানা গেছে 26শে ফেব্রুয়ারি থেকে। যদি সেদিন থেকে শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন, তাহলে পরবর্তী মাসের মার্চের 28 তারিখের মধ্যে এই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। যেগুলো আইনে পরিণত হবে না, সেগুলো 28 তারিখের পর বাতিল হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী ধারায় যে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, তাহলে আমরা এটুকু চোখ বুঝে চোখ বন্ধ করে বলতে পারি, বিএনপি যদি এ ধরনের কোনো কার্যক্রম না নেয়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বহাল রাখার, তাহলে আর খুব বড় জোর 1 মাস 10 দিনের মধ্যে আওয়ামী লীগ তার পূর্ণ রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছে। আর যদি বিএনপি নেয় তাহলে কি হবে? যদি আইনে পরিণত হয়, তাহলে আওয়ামী লীগ আজীবনের জন্য, যতদিন না পর্যন্ত আবার নতুন আইন করে আওয়ামী লীগকে ফিরিয়ে না আনা যায়, সেই পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। বিএনপি কি সেই ঝুঁকি নিবে? জয় কি বলেছেন তার পোস্টে, একটু পড়ে শোনায় আপনাদেরকে। জয় তার পোস্টে এক জায়গায় বলছেন, যদি বিএনপি নেতৃত্বাধীন সরকার এই অধ্যাদেশকে অনুমোদন করে, তাহলে এটি অন্তর্বর্তী সরকারের অ্যান্টি টেরোরিজম আইনের অপব্যবহারকে সমর্থন করবে, যা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া থেকে স্থায়ীভাবে বাদ দেওয়ার পথ প্রশস্ত করবে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের অসাধারণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে, তিনি বলছেন। আর অন্যদিকে যদি নবগঠিত সরকার অধ্যাদেশকে অনুমোদন না করে, তাহলে এটি অন্তর্বর্তী সরকারের শত্রুতাপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে আসার ইতিবাচক পদক্ষেপ হবে এবং অধিকার সম্মত সংকীর্ণ অ্যান্টি টেরোরিজম ফ্রেমওয়ার্ক পুনরুদ্ধার করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে বিএনপি এদিকে পা দেবে। আমরা মোটামুটি এই পর্যায়ে এসে এটুকু নিশ্চিত করে বলতে পারি। এবং এটা তো ঠিক যে বিএনপি কখনোই আওয়ামী লীগ একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাক বা বন্ধ করতে চায়নি, বা কোনো রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করতে চায়নি। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান তিনি নিজে একাধিকবার কথা বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। আর যদি তিনি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে থাকেন, তাহলে একসময়
বিএনপিকেও সেই ফাঁদে পড়া লাগতে পারে, স্পষ্টভাবে তিনি বলেছেন। এমনকি বলেছেন যে সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল দেশের মানুষ চাইলে তারা দেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে। এবং এ কথাও তো আমরা জানি যে ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন বিএনপির প্রতি রয়েছে নির্বাচন অনুষ্ঠানের আগে থেকেই, এবং নির্বাচন অনুষ্ঠানের পরে তো ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে মানে তারেক রহমানকে তার পরিবারের সদস্যদের নিয়ে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। যাই হোক, কিন্তু এর মাঝখানে একটি বিষয় আছে, সেটি আমরা জানি যে আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আসার একটা সুযোগ দেওয়ার, সেটি নরম শর্ত বলি শক্ত শর্ত বলি, এই বিষয়টি ছিল। এবং সেই জায়গা থেকেই তো আওয়ামী লীগের ভোটাররা এই নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। একটা ছোট অংশ যদিও জামাতের ভোট ব্যাংকে তাদের ব্যালট পেপারে সিল মেরেছে, এটাও সত্য কথা, যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন। তো আমরা তো দেখলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যে কার্যালয়গুলো সেগুলো খুলে যাওয়া শুরু হলো। কোথাও কোথাও বিএনপি স্থানীয় নেতাকর্মীরাই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া শুরু করলেন, আবার কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজেরাই নিজেদের দলীয় অফিস খোলা শুরু করে দিলেন। অতএব আমরা এটুকু বলতে পারি যে আর 1 মাস 10 দিনের মধ্যে পূর্ণ মাত্রায় আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যদিও এর মধ্যে কোথাও কোথাও শুরু হয়েছে, তবে এটি অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো, অবশ্যই নিঃসন্দেহে। তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো আমাদের সামনে দিচ্ছেন, আমরা চাই তিনি ইতিহাস হয়ে থাকুন, শুধু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার ক্ষেত্রে নয়, এদেশের দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে, এদেশের যে অনিয়ম স্বেচ্ছাচারিতা রয়েছে সেগুলো প্রতিরোধের মাধ্যমে যদি তার সদিচ্ছাগুলো তিনি বাস্তবায়ন করেন, অবশ্যই তিনি ইতিহাসের অংশ হতে পারেন। 5ই আগস্টে আমাদের বাংলাদেশে যেভাবে পুলিশ গণহত্যা করেছে ইউনূস সরকারের এই পিটুয়া বাহিনী, এটাকে কেন্দ্র করে বিন্দু পরিমাণের বিচারের মুখোমুখি কিন্তু কেউ কাউকে করেনি। মানে ইউনূস সরকার ওনার যে আপনার কি বলে চেলাপেলা আছে, তাই না? ধরেন একটা মাঠে খেলা হলো, এখন এই খেলার মেন ট্রফি কি বলুন? হয়তোবা ফ্রিজ দেয়, হয়তোবা আপনার টেলিভিশন দেয়, হয়তোবা মোটর সাইকেল দেয়, কিংবা এনিথিং। কিন্তু ডক্টর ইউনূস এই খেলার ভিতরে তার চ্যাম্পিয়নদের দিয়েছিল পুলিশের আপনার জীবন্ত দেহ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, যে এই হচ্ছে তোমাদের ট্রফি, এদেরকে তোমরা বিশেষভাবে যেমনে মন চায় তেমনি তোমরা দখল করে রাখো, মন চাইলে কোনো হত্যা করো, মন চাইলে ঘরে নিয়ে সাজায় রাখো, এনিথিং অ্যাট ইউর উইশ, তাই নয়? এটাই তো করেছে জলজন্ত প্রমাণ। আমরা কিন্তু দেখতে পেরেছি 5ই আগস্টের পরই ইউনূস সরকার কিন্তু আপনার দলবিদ নির্বিশেষে নিরপেক্ষতা যে একটা বিষয় সরকারের নিউজটা, সেটা কিন্তু ইউনূস সরকার দেখাতে পারে। কাজেই প্রমাণ করে ইউনূস সরকারের আমলে যত স্বৈরাচারের মুখোমুখি হয়েছে, সাধারণ মানুষ তাদের জীবনের নিরাপত্তা পর্যন্ত পায়নি, তাদের ব্যক্তি স্বাধীনতা থেকে পর্যন্ত কোনো কিছুই তারা আসলে পায়নি, তাদের জীবনকে আসলে মানে কি বলে এক প্রকার হায়নাদের মুখে পড়ে তাদেরকে শেষ হয়ে যেতে হয়েছে। এই যে এই ধরনের অপকর্মর সাথে যে বা যারা জড়িত, তাদের কি আইনের আওতায় আনা উচিত নয়? জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি একে একে সব জায়গা নিয়ে আপনি কথা বলছেন, আপনি জুলাই সনদের বিরুদ্ধে, আসলে সেই দিকটা থেকেই বিচার চাওয়া। কারণ যে নাকি জুলাই সনদকে বাস্তবে রূপ দিবে, সে আসলে 71কে বিশ্বাস করে সেটি কলমে খাতায় বা মাথার ভিতরে আপনাকে অপারেশন করে ভিতরে যে দিয়ে দিতে হবে সেটা কিন্তু নয়, তাই না? যে নাকি বিশ্বাস করে 71, সে কখনো জুলাই মানে না। কাজেই জনাব তারেক রহমান সাহেব, আপনার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমার নিরহ ভাই পুলিশ অফিসারদেরকে যারা নির্মমভাবে রাস্তার নেড়ি কুত্তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু দিয়েছে, তাদেরকে আপনারা প্লিজ বিচারের মুখোমুখি করুন। এটার আসলে প্রয়োজন রয়েছে। দিন শেষে তারাও তো মানুষ, তারাও তো কারো না কারো বাপের ছেলে, তারাও তো কোনো ছেলের বাবা, তিনিও তো কোনো আপনার অভাগা মায়ের সন্তান, তাই কি নয়? কাজেই সেই দিক থেকে চিন্তা ভাবনা করে হলেও তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি, এবং এর সাথে যে বা যারা জড়িত প্রত্যেকটাকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। শেখ হাসিনা উনি যদি 5ই আগস্টে মানে তথাকথিত অন্তর্বর্তীকালে সরকারের যেই খেলোয়াড়রা তারা যদি বলে থাকে যে শেখ হাসিনা পুলিশ দিয়ে গণহত্যা করিয়েছে, কাজেই শেখ হাসিনা ফ্যাসিস্ট, যদি এই ট্যাগের কারণে এবং এই তথাকথিত কথার কারণে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার যদি ফ্যাসিস্ট হয়ে যায় জনাব তারেক রহমান সাহেব, তাহলে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের
যেই কর্মীদের তারা নির্মম ভাবে গণহত্যা করেছে, পুলিশদেরকে তারা গণহত্যা করেছে, পুলিশদের সমস্ত ক্ষমতা তারা কেড়ে নিয়েছে, আপনি যদি কোনো অবস্থান নিতে চান, সাধারণ জনগণের যান মালের নিরাপত্তা যদি আপনি দিতে চান, তাহলে আপনার থানা ঘেরাও করা হয়েছিল। ইভেন আপনাকে মারার এবং সারা জীবনের মতো দবাই রাখার হুমকি ধমকি পর্যন্ত আপনাকে দেওয়া হয়েছিল এই ইউনূস সরকারের পেটুয়া বাহিনীর পক্ষ থেকে। কাজেই বর্তমান এই সমস্ত কিছুই কিন্তু আপনাকে বিচারের মুখোমুখি করতে হবে। ডক্টর ইউনূস উনি বিচারের নামে চালাইছে এক পক্ষ নিয়ে স্বৈরতন্ত্র। কাজেই এই স্বৈরতন্ত্রের মুখোমুখি এখন প্রত্যেকটাকে বিচারের মুখোমুখি করার তীব্র দাবি জানাচ্ছি। একই দোষে যদি দোষী হয়ে যায় শেখ হাসিনা, তাহলে এই একই সূত্রে বাধা কি ইউনূস সরকার নন? শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়, তাহলে আসল ফ্যাসিস্ট কে বা কারা ইতিমধ্যেই আপনারা দর্শক বন্ধুরা বুঝে গিয়েছেন। আসলে রোজা রেখে আর বেশি গভীরে যেতে চাচ্ছি না, কারণ রোজা রেখে বেশি কথা বললে রোজা হালকা হয়ে যায়। আমার মনে হলো আমার এই কথাগুলা বলার প্রয়োজন। আমি এই কথাগুলা দর্শক বন্ধুরা মনের একটু কষ্টের কথা বলি। আমার এই কথাগুলা আমি 13 তারিখের পর থেকেই বলতাম, কিন্তু ইউনূস সরকার আমার গলা এইভাবে চেপে ধরছিল, যার কারণে আমি বলতে পারিনি। না হলে আমি তো স্যার 13 তারিখেই আমার প্রথম এবং ফার্স্ট ভিডিও হতো পুলিশ গণহত্যার বিচার চায়। সেকেন্ড, আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা নাকি নৃশংসভাবে হত্যা করেছে তাদের প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছি, এরকম হতো। এনিওয়ে, আমার আর কিছু বলার নেই। জনাব তারেক রহমান সাহেব, আশা করি আপনি এটার বিচারের মুখোমুখি করবেন, যদি আপনি পুলিশের সেই আগের সাহসটি ফিরিয়ে দিতে চান, যদি মানে রাস্তাঘাটে তাদের অ্যাক্টিভিটিস আগের মতো আপনি ফিরে পেতে চান, যদি সাধারণ জনগণের যান মালের নিরাপত্তা এবং মা বোনেরা আওয়ামী লীগের আমলে যারা রাস্তাঘাটে আপনার রাতে ঘুরে বেড়াতো বাজার সদাই করার জন্য, মার্কেট শপিং থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি তাদের জীবনের জরুরি প্রয়োজনের জন্য, সেই একই নিরাপত্তা যদি আপনি জনগণের মাঝে ফিরিয়ে আনতে চান, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে পুলিশের এই ন্যায্য বিচারের সেটি আদায় করতে হবে। তাহলেই আপনি সেটি আশা করি ফিরে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।